আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান 4 পাতা থেকে 7 পাতা পড়ে নেবো। এখান থেকে যা যা প্রশ্ন উত্তর আছে সেগুলো তোমাদের সামনে হাজির করব। আর গণিতের কোষে দেখি 1.2 এর 1 থেকে 10 এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো আজকে ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো কোষে দেখি 1.2 এর প্রথম অঙ্কটা আছে মনে মনে করি। এ শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। 5-এর 6টি গুণিতক মানে 5-এর নামটা লিখতে হবে। দেখো 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 4 20, 5 5 25, 5 6 30। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50 থেকে বড়। 7-এর গুণিতক যারা 50 থেকে বড় সেগুলো কি হবে? 7 8 56, 7 9 63, 7 10 70। তারপরে দেখো দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। দেখো 4-এর গুণিতক হচ্ছে 12 আর 16। এই দুটি 2 অঙ্কের সংখ্যা, কিন্তু 4-এর গুণিতক। এছাড়া আরও হতে পারে 20 হতে পারে, 24 হতে পারে। ঠিক আছে, তারপরে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। মানে 4-এর গুণিতকগুলো লিখতে হবে। ঠিক আছে, 4 4 দুগুণে 8, 4 3 12। এখানে চেয়েছে উৎপাদক, তাহলে দেখো 4-এর উৎপাদক 4, 8-এর উৎপাদকও 4 আর 12-এর উৎপাদকও 4। তারপরে কি আছে দেখো, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 আর যোগফল 10। দেখো 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে, আর 6 আর 4 লসাগু করে দেখবে তোমরা 12 হচ্ছে। এরপরে আমরা চলে আসবো 2-এর প্রশ্ন। 2A 14-এর মৌলিক উৎপাদকগুলি কি? 14-এর মৌলিক উৎপাদক হলো 2 আর 7। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। কোন সংখ্যা মৌলিক নয় যৌগিক নয়? আমরা আগেই শিখেছি 1 মৌলিক নয় যৌগিক সংখ্যাও নয়। এরপর দেখে নেব 3A 42 কোন সংখ্যার গুণিতক? দেখো 42কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। তাহলে 6 আর 7 হচ্ছে 42-এর, 6 আর 7-এর গুণিতক হচ্ছে 42। 11 কোন সংখ্যার গুণনীয়ক? দেখো 11 ঘরের নামটা কিন্তু 101, 111, 112 পড়ে না, 11 ঘরে 121 হয়। তাহলে 121-এর গুণনীয়ক হচ্ছে 11। সংখ্যা জোড়ের মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো লেখো। দেখো সংখ্যা জোড়ের মধ্যে এখানে 5 আর 7 এটা পরস্পর মৌলিক, 10 আর 21 পরস্পর মৌলিক, আর দেখো 16 আর 15 এটা হচ্ছে পরস্পর মৌলিক। এটা কিন্তু পরস্পর মৌলিক নয়। কেন নয়? সেখানে দেওয়া আছে, দেখো 10 আর 15-এর মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, সেটা হলো 5। 1 ছাড়া যখন কারো সাধারণ উৎপাদক থাকে না সেটা হচ্ছে পরস্পর মৌলিক। এখানে 1 ছাড়াও 5 একটা সাধারণ উৎপাদক রয়েছে, এই জন্য সেটা হচ্ছে পরস্পর মৌলিক নয়। এরপর আমরা চলে আসবো 5-এর প্রশ্ন। দেখো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। দেখো 4 আর 9 দুটো যৌগিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে সাধারণ উৎপাদক কেবলমাত্র 1 আছে, তাই জন্য এটা হচ্ছে পরস্পর মৌলিক। 4 আর 15 এদের কিন্তু সাধারণ উৎপাদক 1 আছে, এই জন্য এটা হচ্ছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, এইমাত্র বলে দিলাম। আর তাদের লসাগু কত হবে? লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। 6 প্রশ্নটা হয়ে গেল। 7-এর প্রশ্ন কি আছে দেখো, উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। দেখো উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়টা কীরকমভাবে হবে? 22 আর 44, 11 দুগুণে 22, এটা ভাঙবো 11 দুগুণে 22, আবার 22 দুগুণে 44, আবার দেখো 2 11 22। তাহলে 22কে ভাঙলে 2 গুণিত 11, 44কে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 11। তাহলে এদের মধ্যে সাধারণ কোনটা আছে? এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 11 আছে, এখানেও 11 আছে। তাহলে 2 গুণিত 11 মানে 22 হচ্ছে এদের গসাগু। এইভাবে আমরা সাধারণ উৎপাদকের সাহায্যে গসাগুটা নির্ণয় করতে পারি। তারপর কি আছে দেখো 54 আর 72। 54টা কোনটা? 54কে ভাঙলে হবে, দেখো 54কে এরকমভাবে ভেঙেছি, 72টাকে এরকমভাবে ভাঙা হয়েছে। ভাঙার পরে আমরা কি দেখতে পাচ্ছি? 54 মানে হচ্ছে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, আর 72 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। ঠিক আছে, এরকম ভাগ তোমরা জানো নিশ্চয়ই, সেটা নিয়ে আলোচনা করছি না। এদের মধ্যে গসাগু কোনটা? দুটোর মধ্যে রয়েছে 2 2, এখানে রয়েছে, এখানেও 3 3 রয়েছে, এখানে আর একটা 3 3 রয়েছে। তাহলে 2 গুণিত 3 গুণিত 3 মানে 18 হচ্ছে 54 আর 72-এর গসাগু। এরপরে আমরা দেখে নেব
27 আর 64, 27কে ভাঙবো 3 9 27, 9কে ভাঙবো 3 9, 64কে এরকম ভেঙেছি, ঠিক আছে। এবার দেখো এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা, এখানেও আছে এখানেও আছে, 3 গুণিত 3, 3 গুণিত 3, এখানে 1 2 3 4 5 6, 6টা 2, কোনো কিছু সাধারণ থাকছে না, তার মানে ধরে নিতে হবে 1, দুটো পরস্পর মৌলিক সংখ্যা, সাধারণ গুণনীয়ক হবে 1। এরপরে কি আছে দেখি, 30 আর 36, 30-এর উৎপাদকগুলো কী কী, 30 উৎপাদকগুলো দেখে নেবো। এখানে আমরা 15 দুগুণে 30, 3 5 15, আর 36 হচ্ছে 18 দুগুণে 36, 2 9 18, 3 3 9। এগুলোকে এরকম সাজাবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, এখানে আছে 2 গুণিত 3 গুণিত 5, তাহলে কী হচ্ছে, এখানেও আছে এখানেও আছে 2, এখানে আছে এখানে আছে 3, 2 3 6, ঠিক আছে। এরপর দেখো 28 35 আর 49, 28কে ভাঙছি 7 4 28, 2 2 4, 35কে ভাঙছি 7 5 35, আর 49কে ভাঙছি 7 7 49, তাহলে এদের মধ্যে সবকটার মধ্যে যেটা রয়েছে 7, এটা হচ্ছে এদের গসাগু। এরপরে চলে আসবো আমরা 30 72 আর 96, প্রত্যেকটি উৎপাদকে ভাঙবো, ভাঙার পর দেখবো কোনটা কোনটা এদের মধ্যে কমন রয়েছে। কি কমন রয়েছে, 2, এখানেও রয়েছে, 3টের মধ্যে 2 রয়েছে, আর 3টের মধ্যে 3 রয়েছে, ঠিক আছে। 2 আর 3 গুণ করলে 6 হবে, তো 6 হবে এদের গসাগু। নেক্সট কি অঙ্ক রয়েছে দেখি, দেখো 20 ড্যাশ ড্যাশ শূন্য ছাড়া সংখ্যা বসায় 20, বাকি দুটো সংখ্যা হবে কত, 18 আর 24, নিজের মনে মনে বসালাম, তোমরা অন্য সংখ্যা বসাতে পারো। এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে, একটুখানি ভালো করে আমরা বুঝে নেব। দেখো 20 টাকা ভাঙলে 2 গুণিত 2 গুণিত 5, 18 টাকা ভাঙলে 2 গুণিত, এটা 2 হবে, 2 গুণিত 3 গুণিত 3, দেখা এটা 2 লিখেছে, আর 24 টাকা ভাঙলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, ঠিক আছে। এদের মধ্যে গসাগু কত হবে, সবকটার মধ্যে রয়েছে 2, গসাগু হবে 2। এভাবেই এই অঙ্কগুলো আমরা করে নিলাম। এরপর দেখছে 8-এর অঙ্কগুলো। দেখো 8-এর অঙ্কগুলো আমরা কীভাবে করবো, 8-এর ভাগ পদ্ধতিতে আমরা গসাগু করব। কীভাবে ভাগ পদ্ধতি গসাগু করা যাচ্ছে একবার দেখে নিচ্ছি। 28 আর 35 ভাগ পদ্ধতি করছি, 28কে 35 দিয়ে ভাগ করছি, 28 35, 28 28 বিয়োগ করলে হচ্ছে 7, ওই 28টা নেমে আসছে 7 4 28, তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 7। তারপরে দেখো 54 আর 72, 72কে 54 দিয়ে ভাগ করছি, 54 1 54 বিয়োগ করলে 18, এই 54টা এখানে নেমে আসছে, 18 3 54 মিলে গেল, তাহলে 18 হচ্ছে এদের গসাগু। এগুলো আমরা আগেই করেছি, ওই জন্য আর বিস্তারিত বলছি না। দেখো 27 আর 63, 27 দুগুণে 54 বিয়োগ করলে হচ্ছে 9, এবার 27 বসছি, 3 9 27, তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 9। দেখি এরপরে কি আছে, 25 35 45, 25কে ভাগ করছি, 25 1 25, 35 থেকে 25 বিয়োগ করলাম 10, ঠিক আছে। এই 25টা এখানে নেমে এলো, 10 দুগুণে 20, এখনও কিন্তু ভাগ শেষ হয়নি, তাহলে এখানে 5 বসছে, 25 থেকে 20 বিয়োগ করলে 5, আর এই 10টা এখানে নামলো, 5 দুগুণে 10, তাহলে 5 হলো এখানে, আর 45কে 5 দিয়ে ভাগ করলে 5 9 45, তাহলে গসাগু কত হবে 5। যেমন ভাঙতে হয় তোমরা জানো নিশ্চয়ই। তারপরে কি দেখো 48 72 96, 72কে 48 দিয়ে ভাগ করছি, 48 1 48 বিয়োগ করলে 24 হচ্ছে, 24 দুগুণে 48, 24 হলো এখান থেকে, এই 24টা 96 দিয়ে ভাগ করবো, 96কে 24 দিয়ে ভাগ করলে 24 4 96, তাহলে 24 হলো এখানে, তাহলে গসাগু কত হবে, গসাগু হবে 24। এরপরে 9 অঙ্ক আছে, দেখো সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এবং লসাগু খোঁজার চেষ্টা করি। এবার লসাগু খুঁজতে হবে, যেরকমভাবে খুঁজছিলাম গসাগু সেরকমভাবে লসাগু হবে। দেখো 25 আর 80, 25-এর উৎপাদক ভাঙলে 5 5 25, 80 করলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, এই সবকটা আমাদের লিখতে হবে। এদের লসাগু কীভাবে করতে হবে, দেখো লসাগু করার জন্য 5 গুণিত 5 এটাকে লিখলাম, তারপরে যেটা আছে একটা 5 রয়েছে সেটা লেখার দরকার নেই, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 মানে 16, তাহলে 25 গুণিত 16 400, 400 হবে এদের লসাগু। তোমরা ভালো করে দেখবে এটা কীভাবে করা হলো। তারপরে রয়েছে দেখো 36 আর 39, 36কে ভাঙবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আর 39 3 13 39, ঠিক আছে। যেটা আছে সেটা লিখে দিলাম, দুটো আছে তাহলে আর লেখার দরকার নেই, আর 13টা লিখবো, ঠিক আছে। এবার সবকটা গুণ করলে হচ্ছে 468। নেক্সট অঙ্ক রয়েছে দেখো 32 আর 56, এরকমভাবে আমরা গসাগুটা নির্ণয় করব। সবকটা লিখে নিয়ে তারপরে আমরা 7 দিয়ে গুণ করব। তারপরে আছে কি 36 38 আর 72, 36কে ভাঙবো, 38কে ভাঙবো, 72কে ভাঙবো, আমরা গসাগুটা এখান থেকেই আমরা নির্ণয় করে নিতে পারবো।
25, 35 আর 45। 25টাকে ভাঙবো, 35 ভাঙবো, 35 ভাঙবো, সব কটার মধ্যে 5 আছে, 5টা লিখলাম, দুটো 5 আছে, দুটো 5 লিখলাম, এখান থেকে 7 লিখলাম, এখান থেকে 3 থেকে 9 লিখলাম, গুণটা করে হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট রয়েছে দেখো 32, 40 আর 84। এরকমভাবে 32, এরকমভাবে 40, এরকমভাবে 84টাকে ভাঙবো, তারপরে আমরা গুণ করে নেবো, সেইভাবে আমরা লসাগুটা বার করবো। সহজে তোমাদের সামনে হাজির করছি। তারপর দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সেগুলো লেখো। কোনগুলি পরস্পর মৌলিক বলো তো? 27 আর 23 পরস্পর মৌলিক হবে, 25 আর 9 পরস্পর মৌলিক হবে, কিন্তু 49 আর 35 পরস্পর মৌলিক হবে না, কারণ 7 7 49, 7 5 35, এর একটা আলাদা প্রতিপাদক চলে আসছে। 54 আর দেখো এটাই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই দুটোই হবে পরস্পর মৌলিক। দেখো অঙ্কগুলো এখানে শেষ করছি। এর পরবর্তীকালে আমরা বিজ্ঞান ও পরিবেশ নিয়ে আমরা আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞান কালকে আমরা 1 থেকে 3 পাতা পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পর থেকে শুরু করব। দেখো 4 পাতায় তোমাদের শুরুতেই কি রয়েছে? থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের ওপর নির্ভর করে। প্রাণীরা মানে সে পাখি হতে পারে বা অন্য কোনো পশু হতে পারে, তাদের থাকার জায়গার জন্য গাছের ওপর কিছু জায়গায় নির্ভর করতে হয়। কীভাবে নির্ভর করতে হয় এসব আমরা একটা পড়ে নিচ্ছি। পাখিরা গাছের শুকনো ডাল পাতা এইসব দিয়ে বাসা বানায়। কোনো কোনো পাখি আবার ডালপালা দিয়ে বাসা বানায় না, এরা বাসা বানায় বাড়ির ঘুলঘুলিতে, কড়িবর্গার ফাঁকে, বাড়ির আনাচে কানাচে, কিন্তু বাসা বানানোর উপকরণ সেই গাছ থেকেই জোগাড় করে। বিভিন্ন রকম বাসার ছবি রয়েছে, এটা কিন্তু বাসা বানায় যা উপকরণ দিয়ে, যে সকল জিনিসপত্র দিয়ে, এগুলো কিন্তু গাছ থেকেই পাওয়া যায়। এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে আমরা পড়ার শেষে একসঙ্গে সব কিছু আলোচনা করে দেবো। আগে লাইন বাই লাইন পড়ে নিই। কোনো প্রাণী আবার গাছে বাসা না বানিয়ে কেবলমাত্র আশ্রয় নেয়। যেমন দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাসা বানায়নি, গাছের কোটরে তারা বাসায় আশ্রয় নিয়েছে। কেবল পাখি নয়, কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতো অনেক প্রাণীরাও গাছে থাকে। এদের মধ্যে কেউ গাছে বাসা বানিয়ে আনার জিনিসপত্র সংগ্রহ করে গাছে বাসা বানায়, আবার কেউ কেউ বাসা বানাতে পারে না। বাদুড়দের মতো এরা ঝুলে থাকে ডালে, বাদুড়েরা গাছে ঝুলে থাকে, এরা বাসা বানায় না, শুধু গাছের মধ্যে ঝুলেই থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো কোনো প্রাণী গাছ থেকে বাসা তৈরি করা জিনিসপত্র জোগাড় করে, আবার কেউ কেউ গাছের মধ্যেই থাকবার হিসেবে বেছে নেয়। এরপর একটা ছক আছে, ছকটা আমরা পূরণ করব, আস্তে আস্তে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালে আমরা দেখব একটা পড়া আছে, আমরা বাড়ি ঘর তৈরির জন্য যেভাবে গাছেদের ওপর নির্ভর করি। ধরো আমরা বাড়িঘর তৈরি করেছি, তো এরা গাছেদের ওপর আমরা কীভাবে নির্ভর করছি? প্রাণীরা তাদের বাসা তৈরি করার জন্য জায়গা খুঁজে পেতে কীভাবে গাছেদের ওপর নির্ভর করে সেটা আমরা জানলাম। আমরা তো ঘরবাড়ি, প্রয়োজনীয় আসবাব বা কাজের নানান সরঞ্জাম তৈরি করি, এগুলো গাছের উপর নির্ভর করতে হয়। কেমন? যেমন দেখো পাহাড়ি অঞ্চলে যেখানে বেশি ভূমিকম্প হয় সেই জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি করার রীতি। আগেকার দিনে বাড়ি তৈরি করার সময় ছাদের কড়িবর্গা তৈরি হতো, কাঠ দিয়ে তৈরি হতো। এগুলো অনেক আগে চাষের জন্য নানান জিনিসপত্র তৈরি হতো কাঠ দিয়ে। জাহাজ, গরুর গাড়ির চাকা তৈরিতে কাঠের ভূমিকা বহু দিনের। এছাড়াও চেয়ার টেবিল খাট তৈরিতেও কাঠ ব্যবহার করা হয়। কাঠ দিয়ে ঘর সাজানো নানান শৌখিন জিনিসপত্র কম বেশি তৈরি করা যায়। এবার একটা ছক আছে, ছকটা আমরা ভালো করে পূরণ করে নেব। তারপর দেখি রয়েছে, তারপর এখানে রয়েছে জামা কাপড়ের তৈরির জন্য আমাদের গাছের উপর নির্ভর করতে হয়। আচ্ছা, জামা কাপড় তৈরি করার জন্য গাছের উপর কীভাবে নির্ভর করতে হয়? দেখো এখানে একটা প্রক্রিয়া বলেছে। কি বলেছে? দর্জির দোকান বা বাড়ি থেকে সুতোর কাপড় বা সুতির জামা একটা টুকরো জোগাড় করো। ওই কাপড়ের টুকরো খুব ভালো করে লক্ষ্য করলে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? টুকরোটা কী দিয়ে তৈরি বলো তো? এসব আমরা জানার চেষ্টা করি। কাপড়ের টুকরোর যে কোনো একটা ধার ভালো করে লক্ষ্য করো, দেখবে টুকরোটা ধার দিয়ে আলগা সুতো বেরিয়ে আছে। আর সুতো যদি না বেরিয়ে থাকে তাহলে একটা পিন বা সুতির সাহায্যে কাপড় টুকরো থেকে সুতো বার করে নাও। এবার এই সুতোটা টেবিলে রাখো। দেখো সুতোর কথা বলা হয়েছে, আমরা এটা কাপড়ের টুকরো থেকে একটা সুতো পেলাম। সুতোর একটা প্রান্ত যেমন ছবির মধ্যে রয়েছে সেরকমভাবে বুড়ো আঙুল দিয়ে চাপ দাও, অন্য প্রান্ত থেকে দেখো দৈর্ঘ্য বরাবর নখ দিয়ে ঘষতে দেখো। কি দেখতে পেলে? সুতোটা যে প্রান্তে নখ ঘষছিলে দেখবে সেখানে সুতোর উপর সরু সরু কিছু অংশ বেরিয়ে রয়েছে। এগুলো কি বলতো?
দেখো এগুলো কিন্তু বুঝতে পারবো। সুতো দেখেছো, কয়েকবার চেষ্টা করলেই ব্যর্থ হয়েছো। সুতোর প্রান্তটা শুকানোর আগেই সেটা ভালোভাবে লক্ষ্য করেছি কি, তখন দেখতে পাবে প্রান্তটা যেমন অনেকগুলো সুতোর উপরে সরু সরু ভাগ রয়েছে, ওই সরু সরু অংশগুলি হলো তন্তু। তন্তু তাহলে আমরা কোত্থেকে পাচ্ছি, দেখো কাপড় তৈরি হচ্ছে সুতো দিয়ে, সুতো তৈরি হচ্ছে তন্তু দিয়ে। এই তন্তু আমরা কোত্থেকে পাচ্ছি, দেখো কিন্তু তন্তু আমরা পাই যে গাছ থেকে, সেই গাছটা হলো কার্পাস গাছ। সুতির জামা কাপড় কিন্তু কার্পাস গাছ থেকেই পাওয়া তন্তু দিয়ে তৈরি হয়। এছাড়া কৃত্রিমভাবে বেশ কিছু তন্তু তৈরি করা হয়েছে, সেখান থেকে জামা কাপড় তৈরি করা হয়। তন্তু দিয়ে শুধু জামা কাপড়ই তৈরি করা হয় তা তো নয়, তন্তু দিয়ে দড়ি তৈরি করা হয়, নারকেলের দড়ি, সুতলি দড়ি, এছাড়াও বিভিন্ন রকম জিনিস নিয়ে যাওয়ার জন্য ব্যাগ, চটের থলি এরকম আমরা বানাতে পারি। পাটের তন্তু দিয়ে আমরা পাটের বদলে কৃত্রিম বস্তাও তৈরি করা হয়, কৃত্রিম তন্তু দিয়ে আমরা বস্তা তৈরি করছি। পাটের তৈরি হয় বা কৃত্রিম তন্তু দিয়ে আমরা বস্তা তৈরি করতে পারি। এরপরে দেখো এখানে একটা ছক রয়েছে, কার্পাস, শিমুল, পাট, নারকেল থেকে কোন অংশে কাজে লাগে। আমরা যখন প্রশ্ন উত্তরে যাব তখন এগুলো আমরা ভালো করে বুঝে নেব। 7 পদে দেখে নিই, এখানে গাছ থেকে আমরা আর কি কি পেয়ে থাকি সেটা এখানে আলোচনা করা হয়েছে। খাবার আর থাকার জন্য আমাদের বা অন্যান্য প্রাণীদের নানা রকম ভাবে গাছের উপর নির্ভর করতে হয়, সেটা আমরা জানলাম। এবার জামা কাপড়, বস্তা, ব্যাগ এগুলো তৈরি করার জন্য গাছের উপর নির্ভর করতে হয়, এটাও জেনেছি। এইসব ছাড়াও আমরা নানা রকম জিনিস পেয়ে থাকি গাছ থেকে। কেমন সেগুলো, তুমি যে বইটা পড়ছো এটা কিন্তু গাছ থেকেই তৈরি হয়েছে, ঠিক আছে। আবার যেরকম গদের আটা, সেটাও কিন্তু গাছ থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর কাঠের জিনিস চকচক করার জন্য যে পালিশ, সেটার জন্য লাগে রজন, এগুলো কিন্তু শাল গাছের বা পাইন গাছের থেকেই পাওয়া যাচ্ছে। আবার একটা বট গাছের বর্জ্যপদার্থ আছে, চটচটে রঙের বর্জ্যপদার্থ, এগুলো কিন্তু এখান থেকে আমরা রাবার তৈরি করতে পারি। এই রাবার তৈরি হতো গাড়ির টায়ার, ইদানিং অবশ্য টায়ার তৈরি করা হচ্ছে কৃত্রিম রাবারের সাহায্যে, কিন্তু প্রাকৃতিক রাবার কিন্তু আমরা ওইভাবেই পেয়ে থাকি। এছাড়াও দেখো ম্যালেরিয়া ওষুধ কুইনাইন আমরা তৈরি হচ্ছি সিংকোনা গাছের ছাল থেকে। কুইনাইন হলো সিংকোনা গাছের এক ধরনের বর্জ্যপদার্থ। এছাড়াও সর্পগন্ধা, তুলসী, বাসকের মতো নানা গাছ রয়েছে, এগুলো কিন্তু ওষুধপত্র তৈরিতে কাজে লাগে। তাহলে গাছ থেকে আমরা এত কিছু জিনিস পেলাম। এবার দেখে নেবো, অক্সিজেন তো গাছ দেয়ই, তোমরা তো জানো। আমরা যখন শ্বাস নিই অক্সিজেন গ্রহণ করি, আর শ্বাসকার্যের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এর ফলে পরিবেশের অক্সিজেন যোগান বন্ধ থাকে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলেও পরিবেশে নানা রকম সমস্যা দেখা দিত। তাই পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। এরপর একটা ছক আছে, ছকটা আমরা পূরণ করব। আর আমরা দেখে নেব এই যে 4 থেকে 7 পাতা পড়লাম, এখান থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো আমরা ভালো করে একবার বুঝে নেব। চলো প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করছি, একবার ভালো করে তোমরা দেখে নাও। থাকার জায়গা বা বাসা তৈরি করার জন্য পাখিরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে। 2 নম্বর প্রশ্ন হলো, পাখি ছাড়া আর কোন কোন প্রাণী গাছে থাকে। কোন প্রাণী বাসা বাঁধতে পারে না, গাছে ঝুলে থাকে। আমরা বাড়িঘর তৈরি করার জন্য গাছেদের উপর কীভাবে নির্ভর করি। পাহাড়ি অঞ্চলের বাড়ি কী দিয়ে তৈরি করা হয় ও কেন। 6 নম্বর প্রশ্ন হলো, আগেকার দিনে বাড়ি তৈরি করার সময় ছাদ তৈরি করতে কাঠ কীভাবে ব্যবহার করা হতো। 7 নম্বর প্রশ্ন হলো, বাড়ি তৈরি ছাড়া আর কোন কোন কাজে কাঠের ব্যবহার দেখা যায়। 8 নম্বর প্রশ্ন হলো, কয়েকটি গাছের নাম উল্লেখ করো যাদের বিভিন্ন অংশ আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। 9 নম্বর প্রশ্ন হলো, জামা কাপড় তৈরিতে গাছ আমাদের কীভাবে কাজে লাগে। পরবর্তী প্রশ্ন হলো, বস্ত্র তৈরি করতে অতীতে এবং বর্তমানে উদ্ভিদকে কীভাবে ব্যবহার করা হয়েছিল। 11 নম্বর প্রশ্ন হলো, আমরা কোন গাছ থেকে কাগজ পেয়ে থাকি। 12 নম্বর প্রশ্ন হলো, আমরা কোথা থেকে গদের আটা সংগ্রহ করি। 13 নম্বর হলো, রজন কী কাজে লাগে, এটি কোথা থেকে পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন হলো, কোথা থেকে আমরা রাবার সংগ্রহ করি, এটি কি কি কাজে ব্যবহৃত হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কুইনাইন কি, আমরা এর প্রয়োগ কোথায় করে থাকি। 16 নম্বর প্রশ্ন, কয়েকটি ঔষধি গাছের নাম উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কীভাবে পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। দেখো এই কটা প্রশ্নই তোমাদের জন্য হাজির করলাম, তোমরা উত্তরগুলো আজকের পাঠ থেকে পেতে পারো। যদি কোনো সমস্যা হয় আমার পরের ভিডিওতে এর উত্তর নিয়ে হাজির থাকছি, তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।